অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের স্টপ নিয়েছি আমাদের প্রয়োজন এবং মাঠ পর্যায়ে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এটা সময় ম্যানেজমেন্টে নিয়ে আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম, সেইটার অভিজ্ঞতা প্লাস মাঠ পর্যায়ে যারা ইতোপূর্বে ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক নম্বর হচ্ছে যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। গণভোট সংক্রান্ত প্রচারণা, যেটার সাথে সরকার একটা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছেন, নির্বাচন কমিশনও এতে সহযোগিতা করবে। তদুপরি গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। এরপরে আসি পঙ্গু, বয়স্ক এবং সন্তান সম্ভবা মা সহ যাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয় তাদের ভোটের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রগুলোতে, যাতে করে তারা সহজে ভোট প্রদান করতে পারেন। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, যেটা সম্বন্ধে আপনারা অবগত আছেন। আমি 2 দিন আপনাদের সাথে কথা বলেছি এই ব্যাপারে। আমি খুব যদি সংক্ষেপে বলি, আমাদের 2 ধরনের পোস্টাল ব্যালট আছে, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি, আগামী পরশু দিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। আর দেশের ভিতরের যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। অর্থাৎ যারা ভোট দিতে চান পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভিতর থেকে, যে 3 ধরনের ভোটার যারা দিতে পারেন, তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ব্যালট চলে যাবে। আমরা পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি, তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, যেসব সহায়তা দেওয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে। আমরা বিশেষভাবে আলোচনা করেছি, কিছু রাজনৈতিক দলের কাছ থেকেও এই পয়েন্টটা এসেছিল যে নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল থাকে বিধায় তারা স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন এবং এই সহায়তা নেওয়ার ফলে অনেক সময় এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। আমরা দৃঢ়ভাবে নির্বাচন কমিশন থেকে এটা নিরুৎসাহিত করছি এবং বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না, তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে, তারা তাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে সেটা চালিয়ে নিতে পারবেন। বাজেটের ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে, চূড়ান্তকরণের ব্যাপারে ইতোমধ্যে যে বাজেট আমরা পেয়েছি এর অতিরিক্ত বাজেট পরিকল্পনা করে চাইতে বলা হয়েছে। আগামীকালকে আমরা আঞ্চলিক এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে কালকে 1500 ঘটিকায় একটি জুম মিটিং করব, যেখানে বিভিন্ন যে বিষয়গুলো বললাম যেগুলোর সাথে নির্বাচন কমিশনের অফিস জড়িত এগুলো তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। তফসিল উত্তর কার্যক্রমের কয়েকটি বিষয় আলোচনা হয়েছে, যেমন
রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়োগ এবং সময়সূচি আমরা বলেছি যে তারা যেন যথাযথ সময়ে নিবন্ধন করতে পারেন পোস্টাল ভোটের জন্য। এই জন্য তফসিলের ঘোষণার পরপরই 5 দিনের মধ্যে যেন এই তালিকাগুলো প্রকাশিত হয়ে যায়। আইন শৃঙ্খলা কার্যক্রম নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে যেদিন তফসিল ঘোষণা হবে সেদিনই সন্ধ্যাবেলায় আমরা জেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা তথা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আমরা জুম মিটিং করব। পরবর্তীতে একটা ফিজিক্যাল মিটিং হবে, যেটা আপনার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে। নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে। সাধারণত 10 জনের একটা কমিটি করা হয়ে থাকে। আমরা এই কমিটিটাকে 14 জনে উন্নীত করেছি, যেখানে আমাদের একজন অতিরিক্ত সচিব নেতৃত্বে থাকবেন, আমাদের ডিজিএনআইডি, এবং তাকে রিইনফোর্স করবেন আমাদের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন, আমাদের আইন শাখার একজন এবং নির্বাচন ব্যবস্থাপনার একজন। আর পাশাপাশি আরও 10 জন এলাকাভিত্তিক থাকবেন, যারা বিভিন্ন ধরনের সমস্যাদি, প্রশ্নোত্তর ইত্যাদি এলাকাভিত্তিক সলভ করবেন। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন 3 ধরনের আপনার বিচারিক কমিটি মাঠ পর্যায়ে কাজ করে। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যেটা শুরু থেকে কাজ করে, 300 আসনে 300টি কমিটি কাজ করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কমিটিকে অতীতেও দেওয়া হতো একটা অ্যাডজুডিকেশনেরও সক্ষমতা আমরা প্রদান করব। সুতরাং তারা শুধুমাত্র ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। আর এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা তো তাদের কাজ করতে পারবেনই। আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে, অর্থাৎ নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে। নির্বাচনী এলাকায় সব ধরনের অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণ সম্পর্কে যে নিষেধাজ্ঞা, সেই সংক্রান্ত পরিপত্র যথাসময়ে জারি করা হবে। তবে এতে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা আছে, যেখানে অনেকে বয়স্ক ভাতা পেয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি, এগুলোর উপরে কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না। বিভিন্ন ধরনের পরিপত্র যেগুলো জারি করা হয় সেগুলো আজকে প্রাথমিকভাবে দেখা হয়েছে, এগুলো অ্যাজ এ ম্যাটার অফ রুটিন জারি হয়ে যাবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব, সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন, এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায়। বিভিন্ন দপ্তরে আধা সরকারি পত্র প্রেরণের ব্যাপারে কথা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা বিষয়, এবারে আপনারা জানেন যে আমরা ইনকান্ট্রি পোস্টাল ভোটিংটাকে কার্যকরভাবে প্রতিপালন করতে চাই এবং এটা আইনের মধ্যেও আনা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের এটা দায়িত্বের মধ্যে পড়বে, তারা যেন তাদের অধীনস্থ সবাইকে ভোট দিতে উৎসাহিত করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ব্যাপারে একটি পরিপত্র এই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে। এটার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে। তবে আপনাদেরকে সেদিনটা যেমনটা বলেছেন আমাদের সিনিয়র সচিব, এটা আমাদের স্ট্যাটিক ডেপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্সই কাজ করবে এবং যে কেন্দ্রে যে ধরনের ফোর্স ডিপ্লয় করা দরকার সেটা ডিপ্লয় হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে, যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে এবং এই সেলের আমাদের একটা ক্যাপাসিটি থাকবে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হ্যান্ডেল করা। যদিও বা এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হ্যান্ডলিংয়ের জন্য স্ব বাহিনী এবং প্রতিষ্ঠান সংস্থা তাদেরও সক্ষমতা আছে, সেগুলো বলবৎ থাকবে। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যাপারে আমরা বলেছি 10% রিজার্ভ আমাদের থাকবে, যাতে করে আমরা লাস্ট মোমেন্টে যদি কাউকে পরিবর্তন করতে হয়, কেউ অসুস্থ হয়ে পড়েন, কোথাও ব্যস্ত হয়ে পড়েন, যাতে করে আমরা বিঘ্নিত না হয়। আর প্রশিক্ষণ দেওয়া হবে 100%-এর উপরে আর 5%। ব্যালট পেপার মুদ্রণের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যখন থেকে বলা হবে তখন থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। আগামীকালকে থেকে যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে এটা শুধুমাত্র দেশের বাইরে পোস্টাল ব্যালটের অংশটুকু। যান চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল সেটাই বলবৎ থাকবে, অর্থাৎ ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রো এবং ট্রাক এইগুলো চলবে না।
24 ঘন্টার জন্য, এবং মোটরসাইকেল চলবে না 72 ঘন্টার জন্য। বাকি যানবাহন হাইওয়েতে চলমান, আপনার বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী সংস্থা, বিমানবন্দর ইত্যাদি, এগুলো যেভাবে ফ্রি থাকবে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাধারণ ছুটি থাকবে, অন্যান্য সময় যেমনটা থাকে। দুর্গম নির্বাচনী এলাকায় হেলিকপ্টার সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে, এটা আগেও আপনাদেরকে বলা হয়েছে। এখানে নির্বাচনী মালামাল, ব্যালট পেপার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহৃত হবে। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন। এই আর বাকি 3টা এজেন্ডা ছিল আমাদের পার্সোনালাইজেশন রিলেটেড, সেগুলোকে আজকে একটি কমিটি ফর্ম করে রেফার করে দেওয়া হয়েছে এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য। আর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি সিদ্ধান্ত ছিল যে জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না। যেগুলো শুধুমাত্র ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি, আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে, এবং ডিজিএনআইডি এগুলো সম্পাদন করবেন, আর যেগুলো সম্পাদনযোগ্য নয় তাৎক্ষণিকভাবে সেগুলোকে রিজেক্ট করে দিবেন। থ্যাংক ইউ। স্যার, হুদা কমিশনের সময় রাতের ভোট হয়ে যাওয়ার যে এই যে প্রথা বা মানুষের মুখে মুখে যে ব্যবস্থাটা, এটা থেকে উত্তরণ ঘটানোর কারণেই আওয়াল কমিশন এসে ব্যালট পেপার সকালে নিয়ে যাওয়া, ভোটের দিন সকালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। আপনারা আবার আগের পদ্ধতিতেই ফেরত গেলেন যে ব্যালট পেপার আগের রাতেই। আমরা কনফিডেন্ট, আমরা ওই সব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে, এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। রিটার্নিং কর্মকর্তা কারা হবে? আমরা বললাম তো, রিটার্নিং কর্মকর্তার ব্যাপারে কোনো আলোচনা আজকে হয় নাই। রিটার্নিং কর্মকর্তা সাধারণত আপনারা জানেন জেলা প্রশাসকরা হয়ে থাকেন, এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যথাসময় জানতে পারবেন। সেটা হলো যে তফসিল ঘোষণার পরে একনেক থেকে কোনো প্রজেক্ট ওকে করা কোনো বিধান আপনারা রাখবেন কিনা? আমরা তো নিষেধ করে দিচ্ছি এখানে। যদি তবে কিছু রাষ্ট্রীয় জিনিস আছে যেগুলো এখানে কোনটা করা যায় না, অনুদান, আপনার বিভিন্ন ধরনের নতুন করে কোনো প্রকল্প গ্রহণ ইত্যাদি, যেগুলো চলমান প্রকল্প সেগুলো তো বাধাগ্রস্ত করার, বা পরিকল্পিত প্রকল্প সেগুলো নির্বাচন কমিশন বাধাগ্রস্ত করবে না। নতুন কোনো প্রকল্প, জি। তবে আবারও খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটার ক্যারেক্টার হচ্ছে নির্দলীয়। সুতরাং এখানে আমাদের নির্বাচন কমিশন তার জুরিসডিকশন ব্যবহার করবে, ডিসক্রিশনারি ব্যবহার করবে। কোনো অবস্থাতে যেন চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্লাস আপনার পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়। স্যার, উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ওই পদে থেকে ইলেকশন করতে পারবেন কি? এটা সময়ে দেখতে পাবেন, এটা সম্ভবত সম্ভব নয়। আচ্ছা, তফসিল হলে অ্যাকচুয়ালি কোন কবে ঘোষণা করা হবে? এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। তারিখটা বলা যাবে না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ। নিবন্ধনের সময় কি আর বাড়বে কিনা? না, আমরা তো বাড়িয়েছি 7 দিন। 18 তারিখ পর্যন্ত ছিল, এটাকে বাড়িয়ে আমরা 25 তারিখ পর্যন্ত করেছি। আগে এলাকা ভিত্তিক করা ছিল, এটা আমরা পুরো বিশ্বে ওপেন করে দিয়েছি। সুতরাং পুরা বিশ্বে যে কোনোখান থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বললাম যে আগামী পরশুদিন থেকে, এবং যখন ব্যালট পাঠানো শুরু হবে তার 2-4 দিন পরে আপনাদেরকে ওখানে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বলতে পারছি না। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, 8 তারিখ থেকে 15 তারিখ। জি, হতেই পারে। একজন করে শুনি। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, আচরণবিধির বিষয় পোস্টার নিষিদ্ধ করছেন, কিন্তু পোস্টার আসলে ছেয়ে গেছে স্যার। আমি রিসেন্ট কয়েকটা জেলাতেও গেলাম, কিন্তু আপনারা এটা কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা সরাতে বলছেন। আমরা সবাতে বলি নাই এখনো। আমরা যেদিন তফসিল ঘোষণা করব সেদিন থেকে আমরা কার্যকরী ভূমিকা আপনারা দেখতে পাবেন।
আমরা রাজনৈতিক পোস্টার বিষয়ে কি কার্যকরভাবে দেখতে পাবো? তফসিল ঘোষণার পরে অপেক্ষা করেন। কি দিবেন স্যার? কারণ তো আমি তো আজকে বলেই দিলাম, প্রথমত হচ্ছে আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। আমরা দুটোই বললাম যে যেখানে আমাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আমাদের ফ্লোটা কোনখানে গিয়ে স্লো ডাউন হচ্ছে যেখানে সিলটা দেওয়া হচ্ছে সেইখানে। ওইখানে যেহেতু দুটো ব্যালটকে ম্যানেজ করতে হচ্ছে, কেউ যদি ব্যালটটা পড়ে আবার দেন, বিশেষ করে গণভোটের ব্যালট, তাহলে পারে তো ওই রুমটা যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হচ্ছে নেক্সট ভোটারটা যেতে পারছেন না। এই জন্য যাতে আরেকজন ভোটারও সাইমালটেনিয়াসলি ভোট দিতে পারেন, আমরা এই জন্য গোপন কক্ষ বাড়ানোর পক্ষে প্রথমে। তারপরেও আমাদের গ্রামাঞ্চলে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে দুটো ইভেন এই গোপন কক্ষ লাগানোর মতো জায়গা নাই, সেখানে আমাকে হয়তো একটা টেম্পোরারি বুথই করা লাগতে পারে। এটা এবং আমরা এটা কালকে জানিয়ে দিচ্ছি আমাদের সকল অফিসকে, তারা এটার অ্যাসেসমেন্ট করে চূড়ান্ত করে ফেলতে। স্যার, এটার সঙ্গে আমি একটু যুক্ত করি যে কয়েকটা দল আপনাদেরকে এসে দাবি জানিয়েছিল যে 14 দলের শরিক যারা, তারাও যাতে ভোটে অংশ নিতে না পারে, কিন্তু তারা এখনো নিবন্ধিত। এই বিষয়ে রাজনৈতিক বক্তব্যের ব্যাপারে আপনারা জানেন, ওই সময় তারা বলে গেছেন। আমাদের অবস্থান হচ্ছে আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন, এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।